খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরেই বিস্তারিত। 21শে জুলাইয়ের ঠিক আগে একই ঘটল কলকাতায়। শটান ময়দানে নেমে একই করলেন কাকলি, তোলপাড় গোটা রাজ্য। 2027-এর মহারণ, উত্তরপ্রদেশের মুসলিম ভোট কি এবার অন্য পথে? দুর্গাপুজো নিয়ে শ্রমিকের বার্তার পরই উত্তাল সুরুচি। সভাপতির বিরুদ্ধে পথে স্থানীয়রা দিলেন বড় হুঁশিয়ারি। মমতা আমাকে এনডিএতে লড়তে বলেছিলেন, কাকলি ঘোষ দস্তিদারের পোস্টে শোরগোল। স্ত্রীর পরকীয়া, স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতে। সংখ্যাটা ঠিক কত বুধবারই জানাতে হবে। এবার অভিষেকের মামলায় বড় পর্যবেক্ষণ আদালতের। রেশন কার্ড বাতিল হতে পারে আপনারও। খাদ্য দপ্তরের নতুন নির্দেশিকায় কপালে চিন্তার ভাঁজ কোটি কোটি মানুষের। 8 সপ্তাহের মধ্যে করতে হবে বদলি, 2 শিক্ষিকার মামলায় এসএসসিকে নির্দেশ হাইকোর্টের। উত্তরপ্রদেশের রাজনীতিতে তোলপাড়, যোগী সরকারের সামনে বিরোধী দলের নতুন চ্যালেঞ্জ। বিস্তারিত জানুন। রাত পোহালেই বাড়বে ঝড় বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার কমলা সতর্কতা। আগাম খবর। 21 জুলাই আয়কর রিটার্ন ফাইলের শেষ তারিখ। দেরি হলে কি কি ক্ষতি হতে পারে? রাশিয়ার তেল গ্যাসে মার্কিন নিষেধাজ্ঞার নতুন চাল। ভারত ও চীনের জন্য বড় স্বস্তির খবর। 1000-এর বেশি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। এবার কলকাতায় সারা রাত চলবে বাস, বিরাট ঘোষণা পরিবহন মন্ত্রীর। কোন রুটে, কোথায়, কতক্ষণ? 21শে জুলাইয়ে হাইকোর্টের বড় রায়। কোথায় কত সমর্থক নিয়ে সভা, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল শীর্ষ আদালত। ম্যাজিস্ট্রেটের কাছে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক। বিশ্বকাপে আজ মহারণ। আবহাওয়া আর কি? আর অপেক্ষা নয়, এবার মাত্র 10 মিনিটেই বাড়িতে পৌঁছবে রান্নার গ্যাস। জানুন আবেদনের পদ্ধতি। মৃত্যুর মুখে সোনাম ওয়াংচুক, অনশন ভাঙাতে আসরে হাইকোর্ট। কী নির্দেশ দিল আদালত? স্কুল শিক্ষকদের বদলে নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের, জারি নয়া নির্দেশিকা। উনি যদি দিদিমণিকে ছেড়ে চলে যান, মমতা মিত্রহারা হতেই কোনো ভবিষ্যৎবাণী মনে করালেন সুকান্ত। পাকাপাকিভাবে কলকাতাতেই থাকবেন তসলিমা, বড় ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ। অবৈধ নিয়োগে সুপ্রিম কোর্টের বড় জয় নবান্নের। 900 মাদ্রাসা কর্মীর চাকরি নিয়ে বড় সিদ্ধান্ত আদালতের। ধ্বংসই লক্ষ্য, ইরানকে শিক্ষা দিতে মধ্যপ্রাচ্যে 20 মার্কিন জলদানব, পাল্টা জবাব তেহরানের। কাপড় খোলা বা বুকে হাত দিলেই ধর্ষণের চেষ্টা নয়, পর্যবেক্ষণ হাইকোর্টের। বোঝানো হলো আইনি যুক্তি দিয়ে। যারা ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহার করতে চান না, তারা 100% পেট্রোল কিনতে পারেন, তবে বেশি দাম দিতে হবে। নীতিন গড়করি। তসলিমার বঙ্গ আগমনে চটল তৃণমূলের মুসলিম লীগ, দোসর নৌসাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। প্রিয় বন্ধু, মিডিয়ার রিপোর্ট। 2026 সালের 21শে জুলাইয়ের শহীদ দিবসকে কেন্দ্র করে এই মুহূর্তে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে গোটা রাজ্যে। আর তার ঠিক মাঝেই এক নজিরবিহীন এবং চরম নাটকীয় মোড় নিল বাংলার রাজনীতি। একদিকে কালীঘাট তৃণমূল, অন্যদিকে বিদ্রোহী ঋতব্রত তৃণমূল এবং জাতীয় কংগ্রেসের মধ্যে যখন মেয়র রোড আর ধর্মতলার দখল নেওয়া নিয়ে তীব্র দড়ি টানাটানি চলছে, ঠিক তখনই সমস্ত হিসাব নিকাশ ওলট পালট করে দিয়ে খোদ ময়দানে নেমে পড়লেন এনসিপিআই নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। তার একটিমাত্র ঘোষণায় এই মুহূর্তে তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। সবাইকে চমকে দিয়ে কাকলি ঘোষ দস্তিদার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার আর কোনো দল একচেটিয়া রাজত্ব করতে পারবে না। এবার আলাদাভাবে শহীদ দিবস পালন করবে এনসিপিআইও। 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযানের সেই রক্তক্ষয়ী ঘটনার কথা মনে করিয়ে দিয়ে আজ এক চরম বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। 2 শিবিরের কামড়াকামড়িকে তীব্র ধিক্কার জানিয়ে তিনি বলেন, যে ঘটনা ঘটেছিল সেটা আমার নিজের চোখের সামনে ঘটেছিল।
এটা নিয়ে আমার শহীদ তোমার শহীদ বলে নোংরা ভাগাভাগি করলে দেশবাসী কাউকে ক্ষমা করবে না। কাকলি দেবীর এই আকস্মিক এন্ট্রি ও সরাসরি হুঙ্কার এই মুহূর্তে কালীঘাট তৃণমূল ও বিদ্রোহী দুই শিবিরের কপালেই চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। একদিকে যখন রীতবত শিবুর মেয়র রোডের নিয়ন্ত্রণ নিয়েছে, আর অন্যদিকে ভিক্টোরিয়া হাউসের সামনে জায়গা না পেয়ে আদালতের শর্তে বিড়লা তারামণ্ডলের সামনে কোণঠাসা হয়ে কোনো মতে সভা করতে হচ্ছে মমতাপন্থীদের। ঠিক তখনই কাকলির এই তৃতীয় ফ্রন্ট খোলার সিদ্ধান্ত গোটা সমীকরণটাই বদলে দিল। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে 3 পাতার করা চিঠি লিখে 1993 সালের সেই ঘটনার নতুন করে ফাইল খোলার এবং চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি জানিয়েছেন কাকলি দেবী। রাজনৈতিক মহলের মতে 2026 সালের এই 21শে জুলাই বাংলার ইতিহাসে এক ভয়ঙ্কর শক্তি প্রদর্শনের দিন হতে চলেছে, যেখানে একই দিনে কলকাতার রাজপথে মুখোমুখি হতে চলেছে একাধিক রাজনৈতিক দল। 2027 সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুসলিম ভোট ব্যাংক নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। সম্প্রতি পঞ্চায়েত আজ তক অনুষ্ঠানে বিজেপি, সমাজবাদী পার্টি এবং নিমের শীর্ষ নেতারা মুসলিম প্রতিনিধিত্ব, ওয়াকফ বিল এবং সম্বলের ঈদগাহের মতো বিতর্কিত বিষয়গুলো নিয়ে মুখোমুখি তর্কে জড়ান। এই বিতর্ক থেকে স্পষ্ট যে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপির জাতীয় মুখপাত্র মহসেন রাজা দাবি করেন, তাদের দল কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নয়, বরং সবার উন্নয়নের লক্ষ্যে স্বচ্ছতার সাথে কাজ করছে। ওয়াকফ আইন সংশোধন এবং বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির যৌক্তিকতা তুলে ধরে তিনি একে দুর্নীতি প্রতিরোধের উপায় হিসেবে ব্যাখ্যা করেন। বিপরীতে মিম মুখপাত্র শওকত আলী এই পদক্ষেপকে সম্পত্তি দখলের অপচেষ্টা বলে অভিযোগ করেন এবং এটি সংবিধান পরিপন্থী বলে দাবি করেন। এছাড়া সমাজবাদী পার্টির মুখপাত্র ডক্টর MH খান বিজেপির উন্নয়নমূলক দাবি প্রত্যাখ্যান করে দাবি করেন 2027 সালের নির্বাচনে বিজেপিকে উত্তরপ্রদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে তাদের দল। দুর্গাপুজোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কোনো রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধি যেন একের পর এক পুজো কমিটির দায়িত্ব হাতে না নেন, সেই আহ্বানও জানিয়েছিলেন তিনি। সেই মন্তব্যের 24 ঘন্টার মধ্যেই কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো সুরক্ষী সংঘের নতুন কমিটি ঘিরে শুরু হলো বিতর্ক। বুধবার নিউ আলিপুরে ক্লাবের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ, নতুন কমিটি তাদের মতামত ছাড়াই গঠন করা হয়েছে এবং সেখানে রাজনৈতিক প্রভাব স্পষ্ট। কমিটি নিয়ে ক্ষোভ স্থানীয়দের। বিক্ষোভকারীদের দাবি, নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন সৌরভ শিকদার, তার সঙ্গে অরূপ বিশ্বাস ও সৌরভ বিশ্বাস ঘনিষ্ঠদের কমিটিতে রাখা হয়েছে। তাদের প্রশ্ন, দমদমের বিধায়ক সৌরভ শিকদার নিউ আলিপুরের এই পুজোর দায়িত্ব নিতে এলেন কেন, যেখানে তার দলের সভাপতি বলে দিয়েছেন নিজের এলাকার পুজো ছাড়া অন্য কোনো এলাকায় গিয়ে কোনো পুজোর দায়িত্ব নিতে পারবেন না বিধায়করা। স্পষ্ট জানিয়ে দেন, বর্তমান কমিটি বহাল থাকলে আসন্ন খুঁটি পুজো বয়কট করা হবে, এমনকি কমিটি পরিবর্তন না হলে খুঁটি পুজো ভেস্তে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। শ্রমিকের বার্তার সঙ্গে মিলল নতুন বিতর্ক। মঙ্গলবারই দুর্গাপুজো নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। কলেজ স্কোয়ার দুর্গাপুজোর সভাপতি হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে তিনি জানিয়েছিলেন কোনো দুর্গাপুজোর সভাপতি হবেন না এবং কোনো পুজোর পরিচালনার দায়িত্ব নেবেন না। এক্সে প্রকাশিত বার্তায় লেখেন, দুর্গাপুজো সকলের কোনো রাজনৈতিক দলের নয়, পুজো কমিটি স্বাধীনতা, স্বতন্ত্রতা ও সর্বজনীন চরিত্র অক্ষুণ্ণ রাখাই প্রয়োজন। পাশাপাশি দলীয় নেতা, বিধায়ক ও সাংসদদেরও একাধিক পুজোর দায়িত্ব না নেওয়ার পরামর্শ দেন তিনি। এটি অডিও বার্তাতেও শ্রমিক স্পষ্ট করেন, বিধায়ক স্থানীয় পুজোর সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে পুজো কমিটির সভাপতি হওয়ার প্রবণতা সমর্থনযোগ্য নয়। মানুষের পরিষেবার কাজ ফেরে রাজনৈতিক ব্যক্তিদের পুজো পরিচালনায় অতিরিক্ত উৎসাহ দেখানো উচিত নয় বলে মত প্রকাশ করেন তিনি। শ্রমিকের এই মন্তব্যের পরদিনই সুরুচি সংঘের কমিটি ঘিরে তৈরি হয় সংশয়। সাধারণ মানুষজন রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে শুরু করেন। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রাজনৈতিক জল্পনা কলকাতায়। তৃণমূল কংগ্রেসের বর্তমান সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রবিবার নিজের এক্স চ্যানেলে সাপোর্ট এনডিএ এবং নরেন্দ্র মোদী জিন্দাবাদ সংক্রান্ত পোস্ট করার পাশাপাশি ফেসবুকে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি পুরনো ছবি শেয়ার করেছেন তিনি। পোস্টের ক্যাপশনে সাংসদ লিখেছেন,
তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এনডিএর হয়ে হাওড়া থেকে নির্বাচনে লড়ার সুযোগ দিয়েছিলেন এবং অটল বিহারী বাজপেয়ী তার হয়ে প্রচার করতে এসেছিলেন। সংসদের এই পোস্ট প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের শুরুর দিকে এনডিএর সঙ্গে দলের যে রাজনৈতিক সমীকরণ ছিল তিনি সেই ইতিহাস মনে করিয়ে দিতে চেয়েছেন নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক বার্তা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। সোশ্যাল মিডিয়ায় পোস্টটি দ্রুত ভাইরাল হলেও কাকলি ঘোষ দস্তিদার নিজে এই বিষয়ে কোনো অতিরিক্ত ব্যাখ্যা দেননি। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার এই পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন সেই কথা তার স্বামীকে জানিয়ে দিয়েছিলেন দুই যুবক। সত্যি সামনে চলে আসার পরেই অজয় মণ্ডল নামে মহিলার প্রেমিক দুই যুবককে চপার দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছিল। গুরুতর আহত হয়ে দুজনের মধ্যে একজনের মৃত্যু হয়। 2019 সালের সেই মামলাতে অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল আদালত। 2019 সালে ঘটনাটি ঘটেছিল হুগলির ব্যান্ডেলের আশ্রম মাঠ এলাকায়। খুনের ঘটনায় অভিযুক্ত অজয় মণ্ডলকে ফাঁসির সাজা শুনিয়েছে চুঁচুড়া আদালত। এই মামলায় 19 জন সাক্ষ্য দেয়। চুঁচুড়া আদালতের প্রথম দায়রা বিচারক রিন্টু সুর মঙ্গলবার 14 জুলাই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। অভিযুক্ত বিচারাধীন থাকাকালীন চার্জ গঠন এবং সাজা ঘোষণা হয়। মামলার সরাসরি আইনজীবী ছিলেন দেবেন্দ্র তেওয়ারি। তিনি মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায়ের সুপার ডিভিশনে মামলা এগিয়ে নিয়ে যান। শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান, এক বিবাহিত মহিলার সঙ্গে চুঁচুড়া আনন্দমঠ এলাকার যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সেই বিষয়টি মহিলার স্বামীকে জানিয়ে দেয় চুঁচুড়া ঝিলপাড়ের বাসিন্দা অতনু সরকার ও সুরজিৎ মান। সেই আক্রোশে ঘটনার দিন গভীর রাতে ওই দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে অভিযুক্ত। পরে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় অতনুর। মামলার গেরোয় জর্জরিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, কিন্তু তার সংখ্যাটা ঠিক কত? এবার সেই তথ্যই তলব করল কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় কী মামলা তার রিপোর্ট দিকে পুলিশকে মৌখিক নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। অভিষেকের আইনজীবী আদালতে জানান, তিনি রাজনৈতিক নেতা, তাই প্রতিহিংসা পরায়ণ হয়ে অনেকেই মামলা হচ্ছে। অভিষেক আশঙ্কা প্রকাশ করেছেন, একাধিকবার পুলিশ তলব হয়েছে, পুলিশের সামনে গেলেও হয়রানির শিকার হতে হবে আশঙ্কা প্রকাশ করেছেন অভিষেক। তখন বিচারপতি বলেন, আমি ইতিমধ্যেই রক্ষা কবচ দিয়েছি, তাহলে পুলিশ ডাকলে অসুবিধা কোথায়? বিচারপতির পর্যবেক্ষণ মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই। মামলাকারীর আইনজীবী জানান, রোজ নতুন নতুন এফআইআর হচ্ছে, তালিকা দেওয়া হোক কটি এফআইআর হয়েছে। এখনও পর্যন্ত 8টি কেস আছে। তারপরেই পুলিশকে রিপোর্ট জমা করার মৌখিক নির্দেশ দেন বিচারপতি। আগামী বুধবার ফের এই মামলার শুনানি। এর আগে দেখা যায় পূর্ববর্তন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাও এই ধরনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছিলেন। সে সময়ে বিচারপতি রাজশেখর মান্থা তাকে একটি রক্ষা কবচও দেন। আবেদন ছিল এভাবে তাকে বারবার হেনস্থা না করে যে কোনো এফআইআর করার আগে আদালতের অনুমতি নেওয়া। পালা বদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই একই ধরনের মামলা করেছেন। এই মামলা বিচারপতির গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়েছে আদালত। তাহলে পুলিশের সঙ্গে সহযোগিতা করতে অসুবিধা কোথায়? পশ্চিমবঙ্গে কোটি কোটি মানুষ সরকারি ভর্তুকিযুক্ত রেশনের ওপর নির্ভরশীল। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বহু পরিবার বিনামূল্যে বা স্বল্প মূল্যে চাল, গম সহ বিভিন্ন অত্যাবশ্যকীয় খাদ্যশস্য সংগ্রহ করেন। কিন্তু দীর্ঘদিনের অভিযোগ, প্রকৃত দুস্থদের বদলে অনেক ক্ষেত্রে সচ্ছল বা অযোগ্য ব্যক্তিরাও এই সুবিধা নিচ্ছেন। এই গরমিল রুখতেই এবার রাজ্য জুড়ে জোরদার রেশন কার্ড যাচাই এবং বাতিলের প্রক্রিয়া শুরু করেছে খাদ্য দপ্তর। কেন এই কঠোর পদক্ষেপ? কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে রাজ্যের প্রতিটি রেশন কার্ডের তথ্য নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। সরকারি সূত্রের খবর, তদন্তে এমনও বহু রেশন কার্ডের হদিশ মিলেছে যেগুলির উপভোক্তারা এই সরকারি সুবিধার আওতায় পড়ার যোগ্য নন। এই অস্বচ্ছতা দূর করতেই অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করে দ্রুত কার্ড বাতিলের সুপারিশ করা হয়েছে। কার্ড বাতিলের নতুন মাপকাঠি। খাদ্য দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাতিলের তালিকায় কারা থাকছেন তা নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা জারি হয়েছে। বিশেষ করে যাদের বার্ষিক আয় 6 লক্ষ টাকার বেশি, তাদের রেশন কার্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। এছাড়া এসআইআর বা বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়ায় যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তাদের কার্ডও বাতিল গণ্য হবে। তবে সিএ আবেদনকারীদের ক্ষেত্রে কিছুটা স্বস্তি রয়েছে। ভেরিফিকেশন প্রক্রিয়া চলাকালীন অ্যাপ্লিকেশনের কপি দেখালে রেশন চালু থাকবে, তবে ভেরিফিকেশনে নাম বাদ পড়লে রেশন কার্ড বাতিল হবে।
কারা রয়েছেন নজরদারির তালিকায়? বর্তমানে তথ্য যাচাইয়ের আওতায় বিশেষত সেই সব পরিবারকে রাখা হয়েছে যাদের জীবনযাত্রার মান সরকারি মানদণ্ড অনুযায়ী উচ্চবিত্ত বা সচ্ছল। এর মধ্যে উল্লেখযোগ্য হল কেন্দ্রীয় সরকারি কর্মী, পেনশনভোগী, ইপিএফ নথিভুক্ত কর্মী, চারচাকা ব্যক্তিগত গাড়ির মালিক এবং ভারী বাণিজ্যিক গাড়ির মালিক। এছাড়াও ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের তথ্য নিবিড়ভাবে মিলিয়ে দেওয়া হচ্ছে। কত রেশন কার্ড বাতিল হতে পারে? কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী সারা দেশে প্রায় 6 কোটি রেশন কার্ডধারীকে চিহ্নিত করা হয়েছে যারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন। মৃত ব্যক্তি, আধার সংক্রান্ত তথ্য গরমিল বা আয়ের সীমা অতিক্রম, এই 3টি প্রধান কারণে কার্ড বাতিলের তালিকা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এই অভিযানে পশ্চিমবঙ্গে প্রায় 17.5 লক্ষ রেশন কার্ডধারীর নাম বাতিলের তালিকায় থাকতে পারে। তবে খাদ্য দপ্তর জানিয়েছে, কোনো কার্ড বাতিলের আগে প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য যাচাই করা হবে। তাই অকারণে আতঙ্কিত না হয়ে উপভোক্তাদের প্রয়োজনীয় নথিপত্র আপডেট রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ফের মানবিক সিদ্ধান্ত, হাইকোর্টের মাতৃত্বে অধিকারে অগ্রাধিকার দিয়ে শিশুর কথা মাথায় রেখে 2 শিক্ষিকাকে বাড়ির কাছে বদলির নির্দেশ রাজ্যের সর্বোচ্চ আদালতের। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে গিয়ে শিক্ষিকাদের পক্ষে রায় দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। শিক্ষিকা 2 মায়ের আর্জিতে সাড়া দিয়েছেন বিচারপতি। শিশুর স্বার্থে শিক্ষিকাকে বদলির নির্দেশ, বাড়ির কাছাকাছি স্কুলে বদলির আবেদন জানিয়ে 2 শিক্ষিকা ইন্দ্রাণী বসু ও তনুশ্রী বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাদের অভিযোগ, এসএসসির জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ডস অ্যান্ড রিলোকেশন রুলস 2015 বলা হয়েছে, গুরুতর অসুস্থতা, প্রতিবন্ধকতা, পারিবারিক সমস্যা, স্বামী স্ত্রীর একই কর্মস্থল সহ একাধিক বিশেষ ক্ষেত্রে বদলির আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কর্মচারী। তাদের দাবি, বিশেষ কারণে বদলির আওতায় নির্দিষ্ট বিধিতে অটিজম সহ মানসিক ও স্নায়বিক বিকাশজনিত প্রতিবন্ধকতাকে রাখা হয়নি, যার কারণে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। এই অবস্থায় সংবিধানের 14 ও 21 নম্বরের উল্লেখ করে আদালতের দ্বারস্থ হন তারা। বলা হয়, 2015 সালের বিধির 4 নম্বর নিয়মটি সংবিধান বিরোধীও। মামলাকারীদের আইনজীবী জানান, 2 শিক্ষিকার মধ্যে একজন 2007 সালে উত্তর 24 পরগনার ঘোজা হাই স্কুলে বাংলার সহকারী শিক্ষক এবং অন্যজন 2013 সালের পুরুলিয়ার মানবাজার গার্লস হাই স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে যোগ দেন। তাদের দুজনেরই সন্তান অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত। আদালতে মামলাকারীদের অভিযোগ, রাজ্যের শিক্ষক বদলির উৎসশ্রী পোর্টালের মাধ্যমে একাধিকবার বদলির আবেদন করলেও তা বারবার ফেরত পাঠানো হয়। অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনসম্মতভাবে আবেদন বিবেচনা করেনি, স্কুল কর্তৃপক্ষের ছাড়পত্র দেয়নি বলেও অভিযোগ করা হয়। স্কুল কর্তৃপক্ষের তরফে বদলির আবেদন কার্যকর না করার সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হন ওই 2 শিক্ষিকা। সমস্ত দিক বিচার করে স্কুল সার্ভিস কমিশনকে 8 সপ্তাহে গ্রহণযোগ্য বদলি কার্যকরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের রায়ে দীর্ঘ লড়াইয়ের পর 2 শিক্ষিকা পাবেন বাড়ির কাছে বদলি।